পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপরে গোলাগুলি করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ সেই বাড়ি ঘেরাও করে ফেলে। তারা ভিতরে 9 জন ছিল, জঙ্গি 9 জন ছিল। সবাইকেই আমাদের সেই সোয়াতের অ্যাসল্ট টিম পর্যদস্ত করে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। 2016 সালের 25শে জুলাই পুলিশের বক্তব্য অনুযায়ী রাজধানী ঢাকার কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে জঙ্গি অভিযান পরিচালনা করে তাদের একটি দল। এতে পাল্টাপাল্টি গোলাগুলিতে নিহত হয় 9 তরুণ। তবে পাল্টাপাল্টি গোলাগুলির কথা বলা হলেও অভিযানে অংশ নেওয়া কোনো পুলিশের ক্ষয়ক্ষতি হয়নি। নিহত হয়েছেন শুধুই ওই 9 জন তরুণ। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল, কালো পোশাক, সবার কাছে একটা ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে। সে সময় পুলিশের ওই অভিযান নিয়ে নানা প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। অনেকে সন্দেহ প্রকাশ করে বলেন, নিহতদের মধ্যে কারো কারো হাতে ফল কাটার ছুরি দেখা গেছে। গুলি খেয়ে মারা যাওয়ার পরও কিভাবে হাতে ছুরি ধরে রাখলো তারা? এছাড়া পুলিশের গুলির সামনে ছুরি কিভাবে প্রতিহতের অস্ত্র হতে পারে? অনেকের বোধগম্য হয়নি সেটিও। জাহাজবাড়িতে পুলিশের ওই অভিযান নিয়ে গত ডিসেম্বরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। একজন হুইসেল ব্লোয়ারের মাধ্যমে প্রতিবেদনটিতে বলা হয়, জঙ্গি দমনের নামে সেদিন নাটক সাজায় পুলিশ। আর পুলিশের ওই অভিযানের বিশ্বস্ততা তৈরি করতে ব্যবহার করা হয় দেশের নামধারী কয়েকটি গণমাধ্যমকে। সম্প্রতি এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাযজ্ঞের অভিযোগে সাবেক পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। সে মামলায় কারাগারে রয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে। জাহাজবাড়ির এই জঙ্গি নাটক নিয়ে বাংলা এডিশনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত দেব রানা। সাক্ষাৎকারে তিনি এই মামলার নানা অসঙ্গতি তুলে ধরে এটিকে পুলিশের সাজানো নাটক বলে দাবি করেন। ব্যালিস্টিক রিপোর্টে বলছে যে 4টি অস্ত্র উদ্ধার করা হয়েছে জঙ্গি আস্তানা থেকে, বলা কথিত যে জঙ্গি আস্তানা, যেখান থেকে 4টি অস্ত্র উদ্ধার কথা বলা হয়েছে, আর 430টি গুলির উদ্ধার কথা বলা হয়েছে। এই 4টি অস্ত্র থেকে কোনো এই গুলিগুলি ছোড়াই হয়নি। অথচ আপনি এজাহারে পরতে দেখবেন বলা হয়েছে যে গুলি ছোড়া হয়েছে, গ্রেনেড ছোড়া হয়েছে সমানে। ফলে তারা বাধ্য হয়ে তারা অপারেশনে গেছেন এবং বাধ্য হয়ে তারা গুলি করে তাদেরকে পরে ভিতরে ভেঙে দেখেন যে তারা আহত নিহত হয়েছে, যাই হোক যেটা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযানের ঘটনায় গত 7 এপ্রিল পুলিশবাদী ওই মামলার 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম। একদিকে রাষ্ট্রপক্ষ ওই ঘটনায় সাজানো নাটকের জন্য জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্যদিকে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ হাসিনার আমলে করা পুলিশের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন বিচারিক কার্যক্রম এগিয়ে নেয়ার। সেটিও পুলিশের আগের তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নতুন বাংলাদেশের ন্যায় বিচারের স্বার্থে আইনগতভাবে বিকল্প কোনো সুযোগ কি ছিল বিচারকের সামনে? আদালত যেটা হলো, আদালত হলো যে এক্ষেত্রে যেটা করতে পারতেন হয়তোবা ধীরে চলনীতি তো নিয়ে আগাতে পারতেন, হয়তোবা একটু স্লো, যে আসলেই তো এটা হয়েছে, এটা উনিও ইনফর্ম আনঅফিসিয়ালি, অফিসিয়ালি হওয়ার কোনো সুযোগ নেই। সেটা হয়তো একটু উনি একটু ডিলে করতে পারতেন। আসলে আদালত পুনঃতদন্তে পাঠাতে পারতেন কিনা? হ্যাঁ পারতেন, যদি রাষ্ট্রপক্ষ চাইতো। দায়িত্ব কিন্তু রাষ্ট্রপক্ষের, আদালতের না। বিডিআর শাপলা হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত বিভিন্ন হত্যাযজ্ঞ চালানোর কারণে প্রশ্নবিদ্ধ পতিত শেখ হাসিনা সরকার। এছাড়া আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন, জঙ্গি নাটক সাজানো সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে। আর তার এসব নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে শহীদুল আসাদুজ্জামানের মতো আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তারা। যেহেতু জাহাজবাড়ির ঘটনা হাসিনার পালিত পুলিশ কর্মকর্তাদের দ্বারা সংঘটিত হয়েছে, তাই তাদের সাজানো মামলার পুনর্তদন্ত চাইতেই পারত এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কারণ হাসিনার পতনের মাধ্যমে ন্যায় বিচারের পথ তৈরি হয়েছে বাংলাদেশে। রাষ্ট্র কি ৬২০০ যে রিসেন্টলি ৬২০২টা মামলাকে প্রত্যাহারের প্রজ্ঞাপন ইস্যু করেনি? করছেন তো, আইন মন্ত্রণালয় করছেন। পলিটিক্যাল মামলা যেগুলি, রাজনৈতিক মামলা, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার অলরেডি প্রজ্ঞাপন ইস্যু করেছেন। তাহলে চাইলে রাষ্ট্রের ক্ষমতা অসীম, পারতেন।
হয়তো এটাও একটু রাষ্ট্রপক্ষ চাইলে হয়তো একটু অ্যানালাইসিস করতে হবে, ফার্দার অ্যানালাইসিস। রাষ্ট্রপক্ষের একটা অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাহাজবাড়ির ঘটনায় মামলা করেছেন পুলিশের বিরুদ্ধে। রাষ্ট্রের আরেকটা পক্ষ ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পুলিশের করা ওই মামলায় আসামিদের বিরুদ্ধে বিচারকের অভিযোগ গঠনের যুক্তির পক্ষে থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে। একই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলো এদের বিরুদ্ধে, যারা এই মামলার মানে সৃজনকারী আমরা বলছি। তাহলে এটা তো রাষ্ট্রপক্ষ বা আমাদের যারা আছেন রাষ্ট্র হত্যা করতে তারা তো জানেন, তারা এও জানেন যে মামলাটা চার্জের জন্য আছে। তাহলে তাদের ইনিশিয়েটিভ কী ছিল? তারা তো একটা উদ্যোগ নিতে পারতেন যে একটা অভিযোগ আসছে, আচ্ছা তাহলে এটা পুনরান্ত হোক, অথবা এটাকে একটু কীভাবে কী করা যায় সেটা তারা চিন্তা করতে পারতেন অ্যানাদার ওয়েতে। একইভাবে বিচারকের দেয়া নির্দেশ নিয়েও সমালোচনা শুরু হয়েছে চারদিকে। যদিও আইনগত দিক থেকে জাহাজবাড়ির ঘটনায় পুলিশের করা মামলায় অভিযোগ গঠনে বিচারকের কোনো বাধা নেই, তবে শেখ হাসিনার আমলে পুলিশবাদী মামলার আসামিদের বিরুদ্ধে পূর্বের চার্জশিটে থাকা বর্ণনা হুবহু রেখে অভিযোগ গঠন করায় বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ বিচারক চাইলে চার্জশিটে থাকা ঘটনার ব্যাখ্যা চাইতে পারতেন তদন্তকারী পুলিশের কাছে। আসামিপক্ষের আইনজীবীরা আরও জানান, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জাহাজবাড়ির ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ৬-এর ২ ধারায় চার্জ গঠন করেছে। ৭ এপ্রিল আদালতে উপস্থিত ছিলেন ৭ আসামি। ওই দিন চার্জ গঠনের জন্য আদালতে হাজির করা হয় তাদের। আসামিদের পক্ষে শুনানিতে জানানো হয় এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারক তখন জানান বিষয়টি সম্পর্কে অবগত আছেন তিনি। বিভিন্ন যুক্তি শোনার পর আসামিপক্ষের অব্যাহতির আবেদন না মঞ্জুর করেন বিচারক আব্দুল হালিম। এছাড়া শুনানির সময় হাসিনার আমলের ওই ঘটনা নিয়ে সে সময় গণমাধ্যমের করা সংবাদ স্ক্রিনে ছাড়তে বলেন বিচারক। ওই সময়কার সংবাদ দেখা শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা জাহাজবাড়ির জঙ্গি নাটক নিয়ে গণমাধ্যমে আসা সাম্প্রতিক সংবাদ ছাড়তে বললে নিষেধ করেন বিচারক আব্দুল হালিম। আদালত যেটা করছেন সেটা আসলে আমি মনে করি যে উনি অতি আবেগপ্রবণ হয়ে কাজটা করছেন কমপ্লিটলি। কারণ হলিউড এটা তো একটা আলোচিত ঘটনা, জাহাজ বিল্ডিং ঘটনা একটা আলোচিত ঘটনা, হলিউড একটা আলোচিত ঘটনা। মিডিয়া যথেষ্ট নিউজ আসছে, নানানভাবে পাল্টাপাল্টি বহু নিউজ আসছে। এখন আমি যদি সেই জায়গাটাতে মাথা নিয়ে বসে যদি আমি বিচার করতে বসি, আমি যদি সেই জায়গাটা মাথা নিয়ে বসে আমি যদি আমি ডিফেন্স লয়ার হিসেবে কাজ করতে যাই, তাহলে আমি ভুল করবো, এটাই স্বাভাবিক। একই সঙ্গে জঙ্গি নাটকের জন্য ওই সময়ে বিভিন্ন মিডিয়াও দায়ী ছিল বলে মনে করেন এই আইনজীবী। ফলে সেই সময়কার নিউজের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মন্তব্য তার। মিডিয়া তো এটা সমর্থন দিয়ে গেছে। ওই সময় তো মিডিয়া তো পারতো এটা অনুসন্ধানমূলক রিপোর্টটা করা। এই 9টা ছেলে যারা মারা গিয়েছে তারা কোথেকে আসছে, কেন আসছে, কীভাবে আসছে, এটা ছেলে তো হাওয়া দিয়ে মানে উড়ে চলে আসে না। তাহলে আমি ধরেন এখানে আপনি দেখবেন প্রত্যেকের ঠিকানা দেখবেন একদম অজপাড়াকে, কারো কেউ দিনাজপুর, কেউ চাঁপানবাবগঞ্জ, কেউ নানান জায়গায়, সাতক্ষীরা, যশোর, নানান জায়গা থেকে। তাহলে এই ছেলেগুলো আসছে কেউ ঢাকা শহরে, কোথায় ছিল, এরাই কই ছিল, কোথায় পড়তো, কানেকশন কি, এদের আয়ের উৎস কী? তাহলে এটা নিয়ে কোনো অনুসন্ধানমূলক রিপোর্ট কি মিডিয়া করছে? কেউ তো করে না। এবং এই ছেলেগুলির পরিচয়টা কিন্তু ঠিকমতো আসেনি, সামনে আসেনি যে তারা কারা। তাহলে এখন আমি অথবা বিজ্ঞ আদালত আমরা মিডিয়ার যে নিউজ সেটা এবার বেসিস করে আমরা মামলা চালাবো না। কল্যাণপুরের ওই ঘটনাকে নাটক উল্লেখ করে অ্যাডভোকেট সুব্রত দেবনাথ রানা বাংলা এডিশনকে আরও বলেন, হোলি আর্টিজান আর জাহাজবাড়ির ঘটনা একইভাবে সাজানো হয়েছে। আসামিদের থেকে নেয়া 164 ধারার জবানবন্দিও বানানো বলে মন্তব্য করেন এই আইনজীবী। এবং হলি আর্টিজানের ঘটনায় একটা মজার তথ্য দেই, হলি আর্টিজানের যে এই যে আসামিগুলি, যে শরীফুর, আসলাম, দিগান, এরা কিন্তু সবাই, আমি আবার বলতে চাই তারা সবাই হলি আর্টিজানের আসামি। সবাই হলি আর্টিজানের সব প্রত্যেকে সবার 164 আছে, এদেরও 164। এবং এই 164 সাথে 164 বক্তব্য সেম টু সেম, কিন্তু শব্দগত হয়তো এদিকে হতে পারে, অমিল হতে পারে, বাক্যের কিছু এলেমেন্ট হতে পারে, কিন্তু কন্টেন্ট একদম সেম। মানে শরীফুল হলি আর্টিজানের যে ভূমিকাটা পালন করছে তার 164 যে বক্তব্যটা আছে সেম বক্তব্য এই 164 তাই আছে। এদিকে সেই অভিযানে নিহত সাতক্ষীরার তরুণ মতিউর রহমানের বাবা নাসির উদ্দিনের সঙ্গে কথা বলে বাংলা এডিশন। ঘটনার পর পুলিশের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা করতে গেলেও মামলা নেয়নি আদালত। ছেলের মৃতদেহ দেয়া হয়নি মতিউরের বাবাকে। অভিযানে নিহত 9 জনের কারো মরদেহই পরিবারকে দেয়নি পুলিশ। মৃতদেহগুলো দিয়ে দেয়া হয় বেওয়ারিশ লাশ দাফনকারী ও জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামকে। জানাজা না করতে পারার এই কষ্ট নিয়ে মতিউরের বাবা জানান, জঙ্গি ছিল না তার ছেলে। ইসলামিক আদর্শিক হওয়ায় গুমের পর জাহাজবাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মতিউরকে। ভাই আমার ছেলে অতিরিক্ত নামাজি ছিল, আমার মনে রাখেছি এই হলো মেন শত্রু। তাছাড়া আমার ওইটুকু সোনা জঙ্গি হতেই পারে না। যার কাছে জিজ্ঞাসা করবেন সেইটি বলবে যে ওই সোনা
ও জঙ্গি হতেই পারে না। এছাড়া এই মামলার আসামি রাকিবুল হাসান রিগানের মায়ের সঙ্গে কথা বলে বাংলা এডিশন। ঘটনাস্থলে যাকে পায়ে গুলি করে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। শিবির প্রধান এলাকায় বসবাস করায় রাকিবকে জঙ্গি বলে উঠিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। রাকিবের মা অভিযোগ করেন, জাহাজবাড়ির ঘটনার অনেক আগেই তার ছেলেকে সাদা পোশাকে তুলে নেয় পুলিশ। তাহলে বন্দি বা গুম থাকা অবস্থায় কল্যাণপুরে কিভাবে গেলেন রাকিব, এমন প্রশ্ন তোলেন তিনি। সাদা পোশাকে তিন মাথার ওখান থেকে ওখান থেকে প্রসেস করে নিয়ে গেছে, সে থেকে এখন একটু অসুস্থ, মানে বিছানা থেকে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুয়ে থাকে সব। আপনি একটু দেখলেও যে দেখতে পারবেন এখানে কি অবস্থা। মামলার আরেক আসামি শরীফুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলামও বাংলা এডিশনকে জানান, ভারতে ঘুরতে গেলে দিল্লি পুলিশ গুম করে তার ভাইকে। নিয়মিত নামাজ পড়তেন বলে তাকে সন্দেহ করতেন আইনশৃঙ্খলা বাহিনী। তিনিও একই প্রশ্ন ছুড়ে দেন, গুমে থাকা অবস্থায় তার ভাই কিভাবে জড়িত থাকতে পারেন জাহাজবাড়ির ঘটনায়। আমার বড় ভাই শরীফুল ইসলাম বিষয়টা একটু বলে যে আসলে আমাদের ধারণা ছিল যে কেন আমরা যোগাযোগ করতে পারছি না, কি হয়েছে। সে তখন বলে যে 2016 সালেই তাকে আপনার ইন্ডিয়া থেকেই কিছু পুলিশরা অ্যারেস্ট করে। তো সে বলে যে মানে দিল্লি পুলিশের একটা স্পেশাল মানে টিম তাকে অ্যারেস্ট করে। সেখানে ছিলেন এডিসি মানিক চান্দ্রা, ইন্সপেক্টর সিপিটি সুনীল কুমার। 2018 সালের 5ই ডিসেম্বর জাহাজবাড়ি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম 10 জনকে আসামি করে অভিযোগপত্র দেন। পরে মামলাটি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। পুলিশের সাজানো এই মামলা থেকে আসামিদের দ্রুত অব্যাহতির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। একই সঙ্গে নতুন বাংলাদেশে ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের সমর্থন আশা করেন। আশিক আহমেদ, বাংলা এডিশন।